রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক সিরিজের প্রথম ভিডিওটিকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য স্টার আয়ন সায়েন্স আইকিউ ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের জানাই আন্তরিক অভিনন্দন। আজ আমরা সবচেয়ে ডিমান্ডিং 2024 ক্লাস 11-এর নিউ সেমিস্টার সিস্টেমে তৈরি কোশ্চেন ব্যাংকের মডেল কোশ্চেন পেপার 1, অবশ্যই বায়োলজি সাবজেক্টের বাকি প্রশ্নগুলোর উত্তর নিয়ে সেকেন্ড পার্টের ভিডিও উপস্থাপন করছি। যদি কেউ এখনো পর্যন্ত আগের ভিডিওটি না দেখে থাকো তাহলে উপরের ডান দিকে আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আগের ভিডিওটি দেখে নিতে পারো। আজকের ভিডিওতে পড়ানো আমাদের তথাকথিত যেমন থাকে সেটা তো থাকবেই, এটা ছাড়াও তোমাদের জন্য আমরা কিছু এক্সট্রা ইনিশিয়েটিভ নেওয়ার চেষ্টা করছি, সেগুলো আমরা এই ভিডিওর মাঝখানেই জানাবো। সেইগুলো জানার জন্য তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো। চলে আসি এবার কোশ্চেন অ্যান্সারে। প্রথম প্রশ্ন, 20 দাগের প্রথম প্রশ্ন, ব্যাঙের চোখের কোন অংশটি চোখকে জলের চাপ থেকে বাঁচায়? অপশান এ নেকটেটিং পর্দা, অপশান বি টিম্প্যানাম পর্দা, অপশান সি বিডার্স ক্যানাল, অপশান ডি কোলাকা। দেখো চারটে অপশানকে আমরা এক্সপ্লেন করব, তারপর আমরা উত্তরে আসব। যদি আমরা টিম্প্যানাম পর্দাটা ধরি, এটা হচ্ছে ব্যাঙের বহিঃকর্ণ আর অন্তঃকর্ণকে আলাদা করে। কেন, কি দরকার সেটা? ব্যাঙ তার জীবৎকালে, ব্যাঙ একটা উভচর প্রাণী, তার জীবৎকালে ব্যাঙ জল আর বাতাস দু জায়গায় বসবাস করে, অর্থাৎ স্থলে বসবাস করলে কানটা বাতাসেই থাকবে। তা বাতাস থেকে যে আওয়াজটা আর জল থেকে যে আওয়াজটা, সেই দুটো আলাদা আলাদা শব্দকে শুনতে এই টিম্প্যানামটা সাহায্য করে। আচ্ছা, অপশান সি যেটা বিডার্স ক্যানাল, সেটা কি? বিডার্স ক্যানাল হচ্ছে শুক্রাণু বহন করে। এটা ব্যাঙের যে রেচন পার্ট অর্থাৎ ইউরিনারি পার্ট আর ব্যাঙের যে জনন পার্ট অর্থাৎ জেনিটাল পার্ট, তার মধ্যে কানেক্ট করে। এইটি ব্যাঙের বৃক্কের মধ্যে অবস্থান করে এই বিডার্স ক্যানালটা। আচ্ছা, অপশান ডি কোলাকা, যেটা আগের ভিডিওতে বলেছিলাম লাস্ট কোশ্চেনে। কোলাকাটা কি? কোলাকা হচ্ছে এটি ব্যাঙের একটি সঙ্গম অঙ্গ। যখন মেল কোলাকা আর ফিমেল কোলাকা মেটিং হয় তখন সেটাকে কোলাকাল কিসিং বলে। তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে? নেকটেটিং পর্দা, চোখকে জলের চাপ থেকে বাঁচায়। অপশান এ নেকটেটিং পর্দা। তারপরের প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন, ব্যাকটেরিয়া কোষের কোষ পর্দায় ভিতরের দিকে ভাঁজগুলিকে কি বলা হয়? অপশান এ মেসোজোম, অপশান বি এপিজোম, অপশান সি এন্ডোজোম, অপশান ডি এ ও সি উভয়। আচ্ছা, আমরা যদি অপশান এলিমিনেশন করি তাহলে প্রথমে আমরা যদি এন্ডোজোম দেখি, অপশান সি, সেটা কি? এটা একটা ঝিল্লিযুক্ত পর্দা বিশেষ যা ইউক্যারিওটিক কোষের বাইরে থেকে বিভিন্ন অণু ভিতরের দিকে আনতে সাহায্য করে। আর এপিজোম কি? এপিজোম জানার আগে আমাদের জানতে হবে প্লাজমিড কি। ব্যাকটেরিয়া কোষের মধ্যে যে ছোট ছোট ডিএনএ অংশ আছে যা জেনেটিক মেটেরিয়াল, তাদেরকে বলা হয় প্লাজমিড। আর তাহলে এপিজোম কি স্যার? এপিজোম ইজ এ স্পেশাল টাইপ অফ প্লাজমিড। এটা কোথায় থাকে? এটা ব্যাকটেরিওফাজের মধ্যে থাকে। তাহলে এ সি তো উত্তর হবে না, কোনটা উত্তর হবে? মেসোজোম। মেসোজোম, এটা অপশান এ উত্তর হবে। আচ্ছা, মেসোজোম সম্পর্কে আর কয়েকটা জিনিস তোমরা লিখে নাও, খাতায় নোট করে নাও। মেসোজোমের অপর নাম হচ্ছে কন্ড্রয়েড। এটা শোষণের স্থান বাড়াতে সাহায্য করে। কিভাবে বাড়াতে সাহায্য করে একটু বুঝে নিই। কোষ পর্দার ভিতরের দিকে ভাঁজ হয়ে থাকে। কোনো একটা জিনিস যখন ভাঁজ হয়ে থাকে, যদি আমরা সেটাকে খুলি, একটা শাড়ি ভাঁজ হয়ে আছে, সেটাকে আমরা খুললাম, তাহলে সেই অংশটা কি হয়ে গেল? অঞ্চলটা বেড়ে গেল। ঠিক সেইভাবেই এই ব্যাকটেরিয়া কোষের মেসোজোম শোষণের স্থান বাড়ায়। এর পরের প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন, থাইরোগ্লোবিনের আদ্য বিশ্লেষণের ফলে থাইরক্সিন উৎপন্ন করে যে কোষাঙ্গাণু তা হলো? এটার উত্তর হবে লাইসোজোম। এবার দেখো, থাইরোগ্লোবিনের আদ্য বিশ্লেষণ ইংরাজি হচ্ছে হাইড্রোলাইসিস। ভালো করে খেয়াল করো, লাইসিস কথার অর্থ হচ্ছে ভেঙে ফেলা। বায়োলজিতে যে কোনো জায়গায় লাইসিস যখনই আসবে তখনই সেটা হচ্ছে ভেঙে ফেলা, আর জেনেসিস মানে হচ্ছে তৈরি হওয়া। আচ্ছা, বাকি যে তিনটে অপশান, তাহলে কি উত্তর হবে?
লাইসোজোমকে কোষের কি বলে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাও। আর ভিডিওটা এখনো পর্যন্ত যদি লাইক না করে থাকো একটা লাইক করে নাও। দেখ প্রশ্নে ফিরে আসি। অপশান এ গলগি বডিস। গলগি বডিসের কাজ মনে রাখতে গেলে 3-4টে লেটার মনে রাখো। PPPL, PPPL, P দিয়ে প্রসেস, P দিয়ে প্যাকেজিং, থার্ড পিটা প্রোটিন, আর L দিয়ে লিপিড, অর্থাৎ প্রসেস অ্যান্ড প্যাকেজিং অফ লিপিড। এটা গলগি বডিসের কাজ। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে, এটা দুটো পর্দা দ্বারা ঘেরা। আর রাইবোজোম কি করে? প্রোটিন সংশ্লেষ করে। তাহলে 22 নম্বর প্রশ্ন পুরোপুরি ব্যাখ্যা করে নিলাম, দেখে নাও। এর পরের প্রশ্ন দেখো, 23 নম্বর প্রশ্নটা কিন্তু খুব সুন্দর প্রশ্ন, ভালো করে ব্যাখ্যা করলাম, শোনো। এক্স কোষ অঙ্গাণুটি বাইরের তলে রাইবোজোম উপস্থিত, এক্স ও ওয়াই অঙ্গাণুটি মিলিত হয়ে জেড কোষ অঙ্গাণুটি তৈরি করছে, যাকে কোষের আত্মঘাতী থলি বলে। তাহলে এক্স কি, ওয়াই কি, জেড কি? খুবই ভালো প্রশ্ন, ইউনিক প্রশ্ন। জেড অঙ্গাণুটিকে বলা হয় কোষের আত্মঘাতী থলি। তাহলে জেড হচ্ছে আত্মঘাতী থলিকে লাইসোজোম। তাহলে অপশান এ তে জেড লাইসোজোম আছে, অপশান বি তে জেড প্লাস্টিড আছে, অপশান সি তে জেড হিস্টন আছে, আর ডি তে সেন্ট্রিওল আছে। তাহলে অবভিয়াসলি অপশান যদি জেড ধরি তাহলেই এর উত্তর বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ অপশান এ উত্তর। বাট যদি এইভাবে প্রশ্নটা দেওয়া থাকতো যে এক্স কোষ অঙ্গাণুর বাইরের তলে রাইবোজোম উপস্থিত, এক্স আর ওয়াই মিলে কোষ অঙ্গাণু লাইসোজোম তৈরি করছে, যাকে আত্মঘাতী থলি বলা হয়, তাহলে এক্স আর ওয়াই কি, কিভাবে কোশ্চেনটা ডিল করতে সেটা শুনে নাও। এক্স অঙ্গাণুর বাইরের তলে রাইবোজোম। আচ্ছা, রাইবোজোম কার বাইরের তলে থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভাগ আর ইআর, অর্থাৎ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার বাইরে। রাফ কেন? কারণ তার উপরে রাইবোজোম আছে তাই। আর স্মুথ কেন? তার উপরে রাইবোজোম নেই তাই। তাহলে অপশান যদি আমরা এটাকে ধরি, সেখানে আর ইআর, এখান থেকেও এক্স এর মানটা, এক্স এর উত্তরটা বেরোচ্ছে, এখান থেকেও এক্স এর উত্তরটা বেরোচ্ছে। আর ওয়াইটা কি? ওয়াইটা দেখো বলছে এক্স আর ওয়াই মিলিত হয়ে উৎপন্ন হয়। এর আগের কোশ্চেনটাতেই বললাম যে গলগি বডিস প্রসেস আর প্যাকেজ করতে সাহায্য করে প্রোটিনকে। তাহলে যেটা রাইবোজোম প্রোটিন তৈরি করবে সেটা গলগি বডি প্রসেস আর প্যাকেজ করবে। তাহলে অপশান এ উত্তর হবে, বাকিগুলো কোনো উত্তর হবে না। এর পরের প্রশ্নে যাই। প্রদত্ত কোনটি পরিণত উদ্ভিদ কোষের মুখ্য বৈশিষ্ট্য? বি কেয়ারফুল অ্যাবাউট মুখ্য বৈশিষ্ট্য। দেখো প্রোটোপ্লাজম, যে কোনো কোষেরই প্রোটোপ্লাজম মুখ্য বৈশিষ্ট্য হবে। প্রোটোপ্লাজমকে প্রাণের ভৌতভিত্তিক কে বলেন? কমেন্টে লিখে জানাও তো। আচ্ছা, কোষ গহ্বর, ভ্যাকুয়াল, ভ্যাকুয়াল তো উদ্ভিদ কোষই থাকে। বি কি? তাহলে এ উত্তর হতে পারে। বি দেখি, কোষ প্রাচীর আর প্রোটোপ্লাজম। কোষ প্রাচীরও একমাত্র উদ্ভিদ কোষই থাকে, আর প্রোটোপ্লাজম উদ্ভিদ কোষে থাকে। সি কি? কোষ প্রাচীর আর কোষ গহ্বর। তাহলে কোষ প্রাচীর তো উদ্ভিদ কোষে থাকে, কোষ গহ্বরও উদ্ভিদ কোষে থাকে, তাহলে তো সবকটাই উত্তর হওয়া উচিত। তাহলে ডি দেখো তাই লেখা আছে, কোষ প্রাচীর উদ্ভিদ কোষে থাকে, প্রোটোপ্লাজম উদ্ভিদ কোষে থাকে, আর কোষ গহ্বর উদ্ভিদ কোষে থাকে। তাহলে অপশান ডি উত্তর। আচ্ছা, এই সমস্ত প্রশ্ন যারা তৈরি করেন তাদের মনের চিন্তা থাকে অন্যরকম, সেটা আমাদের বুঝতে হবে। তুমি তাড়াতাড়ি করে পরীক্ষা দিচ্ছ, শর্ট কোশ্চেন, কম সময় তাড়াতাড়ি করে পরীক্ষা দিচ্ছ, তার মাঝখানে তুমি প্রথমেই দেখলে প্রোটোপ্লাজম ও কোষ গহ্বর, তুমি দেখলে হ্যাঁ উদ্ভিদ কোষে এই দুটো থাকে, মানমে লাড্ডু ফুটা, সেরকম ব্যাপার, তুমি সঙ্গে সঙ্গে এটা অপশানটা দাগিয়ে দিয়ে চলে এলে, কিন্তু তোমার প্রশ্নটা ভুল হয়ে গেল। সেই জন্য 4টে অপশান পড়ে তবেই কিন্তু উত্তর করবে। দেখো পরের প্রশ্নে যাই। আচ্ছা, কি সুন্দর প্রশ্ন দেখো। ক্রেবস চক্র সম্পাদন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, ফ্যাটি অ্যাসিডের বিপাক এবং গ্লাইকোলাইসিস, এই কার্যগুলির মধ্যে মাইটোকন্ড্রিয়া কোনগুলো ঘটে? ক্রেবস চক্র। আচ্ছা, ক্রেবস চক্র কি? ক্রেবস চক্র হচ্ছে সাইট্রিক অ্যাসিড সাইকেল বা TCA, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। এটা কি করে? এটা অ্যাসিটাইল কোয়ের জারণে সম্পন্ন করে। তাহলে এটা মাইটোকন্ড্রিয়াতেই ঘটে। অপশন বি হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। হোয়াট ইজ অক্সিডেটিভ ফসফোরাইলেশন? এডিপি সঙ্গে অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হয়, যা মাইটোকন্ড্রিয়ায় ঘটে, এটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ফ্যাটি অ্যাসিডের বিপাকও মাইটোকন্ড্রিয়ায় ঘটে। তাহলে এ বি সি তিনটেই হয়ে গেল। তাহলে আমরা ডি পর্যন্ত দেখবো কি? কারণ এ বি সি তিনটে উত্তর, তাহলে ডি উত্তর হবে। তাহলে গ্লাইকোলাইসিস মাইটোকন্ড্রিয়ায় ঘটে না। কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়া যদি না ঘটে তাহলে গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে ঘটে। আচ্ছা, গ্লাইকোলাইসিস কি? আমি একটু আগে বলে দিয়েছি, লাইসিস মানে ভাঙন,
তাহলে গ্লাইকো মানে গ্লুকোজ, লাইসিস মানে ভাঙন, অর্থাৎ গ্লুকোজের ভাঙন কোথায় হয়? সাইটোপ্লাজমে হয়। ঠিক আছে। আচ্ছা, যখন এরকম একটা জিনিস বললাম, আমার আর একটা জিনিস মনে পড়ছে, তোমাদের বলে দিই। সালোক সংশ্লেষ তোমরা সবাই জানো, সালোক সংশ্লেষ দুটো পর্যায়, একটা হচ্ছে অন্ধকার দশা আর একটা হচ্ছে আলোক দশা, যা ঘটে স্ট্রোমা আর গানাতে। কোনটা স্ট্রোমা আর কোনটা গানা আমরা ভুলে যাই। আমরা অন্ধকারে কি বলি? ওমা ওমা। ঠিক আছে, অন্ধকারে আমরা ছোটবেলায় মাকে ডাকতাম না, ওমা ওমা। তাহলে ওমা থেকে স্ট্রোমা, তাহলে অন্ধকার দশা স্ট্রোমাতে ঘটে আর গ্রানাতে আলোক দশা ঘটে। আমাদের চ্যানেলে কোশ্চেন ব্যাংকের ভিডিও ছাড়াও ক্লাস 11-এর বায়োলজি সাবজেক্টের টপিকের ওপরেও ভিডিও আছে। এই নিয়ে আমরা একটি প্লেলিস্ট ক্রিয়েট করে দিয়েছি। তোমরা যদি এখনো পর্যন্ত সেটি না দেখে থাকো, তাহলে ভিডিওর ডান দিকে আই বাটনে আমি সেই লিঙ্কটি দিয়ে রাখছি, তোমরা সেখানে ক্লিক করে এই প্লেলিস্টটি দেখতে পারো। আর আরও যে টপিকের ভিডিওগুলো আসবে সেগুলো এই প্লেলিস্টের মধ্যেই চলে আসবে। আগের ভিডিওতে একটি আইডি থেকে কমেন্ট এসেছিল, সেখানে নাম ছিল বাপি পাল। তিনি লিখেছেন, ইউটিউবে বাংলা এবং হিন্দিতে ছোট বড় অনেক এডুকেশন চ্যানেল দেখেছি, যারা এখনো পর্যন্ত ঠিক করে ক্যামেরা ধরতেই জানে না। তাদের উদ্দেশ্য হলো যেমন করে হোক ভিউজ কামানো। তাদের ভিডিওতে পড়ানো আছে, কিন্তু আপনাদের মতো ব্যাখ্যা নেই। থ্যাংক ইউ, কারণ আমরা তো চ্যানেলটা করেছি পড়ানোর জন্যই, তো ভিউজ তো এমনিই আসবে যদি পড়ানোটা সুন্দর হয়। এর সঙ্গে আপনাদের স্লাইড প্রেজেন্টেশন, ভিডিও এডিটিং কোয়ালিটি নিয়ে যাই বলি না কেন কম বলা হবে। চ্যানেলে ভিজিট করলেই বোঝা যাচ্ছে মাত্র 100টা সাবস্ক্রাইবার থাকার পরেও আপনাদের কাজের নিপুণতা তথাকথিত বড় বড় চ্যানেলকে ভবিষ্যতে চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে। সেটা তো সময়ই বলবে, আমাদের হাতে আছে কাজ করা। তো দেখুন, আমরা পড়াচ্ছি, টপিকটা সবাই পড়াচ্ছে, কিন্তু আমাদেরকে বাকিদের থেকে কিছুটা আলাদা করতে হবে। তো টপিকটা তো আমরা চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমরা কি করতে পারবো? আমাদের পড়ানো স্টাইল, ডিটেলিং, এই যে রিপ্রেজেন্টেশন, এগুলোই আমরা করতে পারবো। আর তার থেকে বড় কথা হলো, যারা ট্রেন্ড টিচার হন তারা জানেন যে স্টুডেন্ট সাইকোলজি কিভাবে কি কাজ করে। তো আমরাও সেটা চেষ্টা করছি যে সেটা সায়েন্টিফিক প্রসেস মেনেই কাজ করার। তারপর তিনি লিখছেন, আশা করি বাংলা ছাত্রছাত্রীদের পাশে থেকে আপনারা অনেক দূর এগিয়ে যাবেন। লাভ ফ্রম দার্জিলিং। আচ্ছা, এনার একটা জিনিস খুব ভালো লাগলো যে ইনি কোথা থেকে কমেন্টটা করছেন সেটা লিখেছেন। আর আপনি যেটা লিখেছেন যে বাংলা ছাত্রছাত্রীদের পাশে থাকা, অবশ্যই আমরা বাংলা ছাত্রছাত্রীদের পাশে থাকবো বলেই না বাংলা চ্যানেল ওপেন করেছি, নাহলে তো আমরা হিন্দি চ্যানেল ওপেন করতে পারতাম। কারণ ইউটিউব কখনো কোনো রিজিওনাল ল্যাঙ্গুয়েজকে প্রমোট করে না, সে সবসময় চায় কন্টেন্ট হোক ইংলিশে আর না হলে হিন্দিতে। আর ইনি যে দুটো ট্যাগ ইউজ করেছেন, একটা স্টার সায়েন্স আইকিউ হ্যাশট্যাগ আর একটা হ্যাশট্যাগ এডুকেশন ফর অল, এই এডুকেশন ফর অল ট্যাগটা আমার খুব ভালো লেগেছে, আমাদের টিম ঠিক করেছে। তাই এরপরে যে সমস্ত ভিডিও আসবে আমরা সবেতেই এই ট্যাগটা ইউজ করব। আর সকলের কাছে রিকোয়েস্ট রইল, আপনারাও কমেন্টে এই ট্যাগটা ইউজ করবেন। আর ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ যে আমরা তো কষ্ট করে ভিডিও বানাচ্ছি, সাবস্ক্রাইব বাটনটা তোমাদের হাতে রয়েছে, তাই তোমরা সেটা সাবস্ক্রাইব থেকে সাবস্ক্রাইবড করবে কিনা আশা করছি অবশ্যই সেটা করবে। আর তোমরা চেষ্টা করবে ভিডিওতে অন্তত একটা করে হলেও কমেন্ট করার, কেমন লাগছে। হতেও তো পারে আমাদের কোনো জায়গাটা তোমাদের খারাপ লাগছে বা ভুল হচ্ছে, হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়, তো সেটাও যদি লেগে থাকে তোমরা সেটাও জানিও, আর নাহলে ভালো লাগলে ভালোটাই জানিও, কিন্তু কমেন্ট করো। আর এরকমভাবে আমরা ঠিক করছি যারা কমেন্ট করবে নেক্সট ভিডিওতে কিছু কমেন্টকে শো করানোর জন্য, এতে করে আমাদেরও ভিডিও বানানোর মোটিভেশন আসবে আর স্টুডেন্টদেরও কমেন্ট করার একটা এনার্জি আসবে। 26 নম্বর প্রশ্ন, ইনভার্ট সুগার বলা হয় অপশন এ সুক্রোজ, অপশন বি ফ্রুক্টোজ, অপশন সি গ্লুকোজ, অপশন ডি গ্যালাক্টোজ। দেখো, সুক্রোজ হচ্ছে একটি দ্বিশর্করা, ফ্রুক্টোজ গ্লুকোজ কোনোটাই কিন্তু দ্বিশর্করা নয়, মনোস্যাকারাইড অর্থাৎ এক শর্করা। আর ল্যাকটোজ কোথায় আছে? ল্যাকটোজ দুধে পাওয়া যায়। তাহলে সুক্রোজকে ইনভার্ট সুগার বলা হয় সেটা আমরা জানি, কিন্তু ইনভার্ট সুগার সুক্রোজকেই কেন বলা হয়? সুক্রোজকে ইনভার্ট সুগার বা উল্টো চিনি বলে, এই প্রশ্নটা আসতে পারে বাংলায়, যদি উল্টো চিনি কাকে বলে। সুক্রোজ হচ্ছে একটি দ্বিশর্করা, এটিকে যদি আমরা হাইড্রোলাইজ করি তখন সমপরিমাণ গ্লুকোজ আর সমপরিমাণ ফ্রুক্টোজ পাবো।
ওই হাইড্রোলাইসিসের আগে তোমার হচ্ছে এই সুক্রোজটা ডেক্সট্রোরোটেটারি ছিল, অর্থাৎ ডান দিকে ছিল। ইনভার্ট সুগার বলা হয় কারণ এটি হাইড্রোলাইসিসের পর মেরুকৃত আলোকে ডান দিকের বদলে বাঁ দিকে অর্থাৎ লেভোরোটেটারি হয়ে যায়, ওই জন্য ইনভার্সন হয়, একবার ডান দিক একবার বাঁ দিক, ওই জন্য এটাকে ইনভার্ট সুগার বলা হয়। দেখো তোমাদের ব্যাখ্যাটা ঠিকঠাক বুঝতে পেরেছো? কমেন্টে লিখে জানাও। এর পরের প্রশ্নে আসি। একটি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের নাম হলো অপশান এ আরাকিডোনিক অ্যাসিড, বি লিনোলেনিক অ্যাসিড, অপশান সি আরাফিডিক অ্যাসিড, অপশান ডি ওলেইক অ্যাসিড। আচ্ছা, এটা আমাদের ব্যাচে স্টুডেন্টদের করানো হয়ে গেছে, কিন্তু তোমরা এর উত্তরটা কমেন্টে জানাও। অপশান এ যেটা আছে আরাকিডোনিক অ্যাসিড, এটা হচ্ছে একটি অসম্পৃক্ত অ্যাসিড। লিনোলেনিক অ্যাসিড এটাও অসম্পৃক্ত অ্যাসিড। ওলিক অ্যাসিড এটাও হচ্ছে অসম্পৃক্ত অ্যাসিড। সম্পৃক্ত অ্যাসিড হচ্ছে আরাফিডিক অ্যাসিড। আচ্ছা, সম্পৃক্ত অ্যাসিড কি? যে সমস্ত ফ্যাটি অ্যাসিডে একটিও দ্বিযোজী বা ত্রিযোজী বন্ধন থাকে না সেটাকে বলছে সম্পৃক্ত অ্যাসিড, যেমন আরাফিডিক অ্যাসিড। এছাড়া তোমরা লিখে নাও লরিক অ্যাসিড আছে, পালমেটিক অ্যাসিড আছে, আর স্টিয়ারিক অ্যাসিড আছে, এগুলো হচ্ছে সম্পৃক্ত অ্যাসিড। আর যাদের মধ্যে দ্বিযোজী বা ত্রিযোজী বন্ধন থাকে তারা হচ্ছে অসম্পৃক্ত অ্যাসিড, যেমন এ বি সি, এই তিনটে অপশন। আচ্ছা, এরপরে 28 নম্বর প্রশ্নে যাই। 28 নম্বর প্রশ্নে বলেছে বাম স্তম্ভ আর ডান স্তম্ভ মিলিয়ে দেখাতে হবে। অপশান এ ট্রাইগ্লিসারাইড। দেখো, ট্রাইগ্লিসারাইড ল্যাকটোজ বিটাসিড আর মোম আছে। ট্রাইগ্লিসারাইড যেটা আমি দেখতে পাচ্ছি গ্লিসারল হবে। কেন? ট্রাইগ্লিসারাইড তিনটে আছে, ওইচ, CH2H, CHOH আর CH2H। এটা হচ্ছে A2 হবে। A2 মানে দেখো সি অথবা ডি হবে। আচ্ছা, বি ল্যাকটোজ। ল্যাকটোজ তো গ্যালাক্টোজ দেখতেই পাচ্ছ, তাহলে B1 হবে, এখনো সি বা ডি এর মধ্যে হতে পারে। অপশান সি যাই, বিটাসিড। বিটাসিড পামেটিক অ্যাসিড না গৌণ গঠন? প্রোটিনের 4টে গঠন আছে, আলফা হেলিক্স, বিটাসিড, টার্সিয়ারি আর কোয়াটারনারি। সেই বিটাসিডটা কার মতো দেখতে জানো? অ্যাডভেস্টারের চালের মতো। সেটা হচ্ছে একটা সেকেন্ডারি স্ট্রাকচার, ওই জন্য সি এর উত্তর হবে 4। তাহলে আমরা সি অপশানে দাগ দেবো। আর যেটা ডি আছে সেই ডিটা মোম, সেটা পামেটিক অ্যাসিড নিয়ে তৈরি, অর্থাৎ অপশান সি আমাদের উত্তর। আচ্ছা, এর পরের প্রশ্নে যাই। 29 নম্বর প্রশ্ন, অ্যাডেনিনের ইউপ্যাক নাম কি? 2 অ্যামিনো 6 অক্সিপিউরিন, 6 অ্যামিনো পিউরিন, 4 অ্যামিনো পিউরিন, আর ডি হচ্ছে 5 মিথাইল 6 অ্যামিনো পিউরিন। আচ্ছা, 4টি নাইট্রোজেন বেস আছে, সেই 4টি নাইট্রোজেন বেসের মধ্যে অ্যাডিনিন পিউরিন গ্রুপের মধ্যে আছে, ওর 6 নম্বর কার্বনে অ্যামাইনো গ্রুপ আছে, তাই জন্য এর উত্তর হবে অপশান বি। ঠিক আছে। আচ্ছা, 4টে নাইট্রোজেন বেস কি কি কমেন্টে লিখে জানাও তো। এর পরের প্রশ্ন দেখো, সমস্ত উৎসেচক হলো প্রোটিন, কিন্তু প্রোটিনবিহীন উৎসেচকটি হলো কার্বনিক অ্যানহাইড্রেজ, হেক্সাকাইনেজ, রাইবোজাইম আর থায়োকাইনেজ। আচ্ছা, রাইবোজোমের সাথে গুলিয়ে ফেলো না যেন, রাইবোজোম প্রোটিন উৎপন্ন করে, ঠিক আছে, সেটা কিন্তু এখানে বলেছে প্রোটিনবিহীন। কার্বনিক অ্যানহাইড্রেজ, কার্বনিক অ্যানহাইড্রেজ প্রোটিনযুক্ত, হেক্সোকাইনেজ প্রোটিনযুক্ত, থায়োকাইনেজ প্রোটিনযুক্ত, কিন্তু প্রোটিনবিহীন একটাই, সেটা হচ্ছে রাইবোজাইম। এর পরের প্রশ্ন দেখো, মানবদেহে G0 দশায় অবস্থানকারী কোষ হলো স্নায়ুকোষ, আরবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকা, পেশিকোষ, এ ও সি উভয়। আচ্ছা, G0 দশা মানে যেখানে সিনথেসিসের জন্য প্রিপারেশনও হয় না, অর্থাৎ সংশ্লেষের জন্য প্রিপারেশনও হয় না, আবার সংশ্লেষও হয় না। G0 দশা, এটা G1 এর মাঝ বরাবর G0 দশা থাকে, যদি কোনো প্রবলেম থাকে সেটা আবার G1 এ ফিরে আসে। আচ্ছা, কোন কোষগুলো থাকে না সব সময়? আচ্ছা, কোন কোষগুলো G0 দশায় থাকে সব সময়? একটা হচ্ছে স্নায়ুকোষ আর একটা হচ্ছে পেশিকোষ। আচ্ছা, সি অপশনটা একটু ডাউটফুল, এটা যদি হৃৎপেশিকোষ থাকতো তাহলে আরো অপশনটা প্রমিনেন্ট হতো। এর উত্তর কিন্তু এ ও সি উভয়ই হবে। এর পরের প্রশ্নে দেখো, 32 নম্বর প্রশ্ন, কোন চেক পয়েন্টে সক্রিয়করণের মাধ্যমে কোষে ডিএনএ প্রতিলিপিকরণ শুরু হয় বা হয়? G1S, G2M, M আর OB। এইটাকে বোঝার চেষ্টা করো। সেল সাইকেলের দুটো পর্যায়, একটা হচ্ছে ইন্টারফেজ আর একটা হচ্ছে মাইটোসিস। একটা ইন্টারফেজ, একটা মাইটোসিস। ইন্টারফেজকে 3টে ভাগে ভাগ করা যায়, G1, S, G2। তাহলে স্যার G0 পড়ালেন, G0টা হচ্ছে G1 এর পরে, যেখানে কোনো কোষ বিভাজন হয় না, তাহলে সেটা সেল সাইকেলের পার্ট নয়, তো ওই জন্য লেখা হয়নি। G1 ফেজে কি হয়? সেল গ্রোথ হয়।
এস ফেজে কি হয়, ডিএনএ রেপ্লিকেশন অর্থাৎ ডিএনএ প্রতিলিপিকরণ হয়। আর জি2 ফেজে কি হয়, প্রিপারেশন অফ মাইটোসিস হয়। তাহলে মাইটোসিস ক ভাগে বিভক্ত, দুভাগে বিভক্ত। এখানে এরকম ভাবে দেওয়া আছে, আমি তোমায় বলে দিচ্ছি, লিখে নাও। মাইটোসিস হচ্ছে ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস, কাইনেসিস মানে বিভাজিত হওয়া, ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াস বিভাজন হচ্ছে ক্যারিওকাইনেসিস, যার মধ্যে 4টে ফেজ আছে। সেটা কি করে মনে রাখবে, পি ম্যাট, পি দিয়ে প্রোফেজ, এম দিয়ে মেটাফেজ, এ দিয়ে অ্যানাফেজ, টি দিয়ে টেলোফেজ। কি বললাম, পি ম্যাট, তাহলে ওটা ক্যারিওকাইনেসিস হয়ে গেল। আর সাইটোকাইনেসিস, সাইটো মানে সাইটোপ্লাজম, কাইনেসিস মানে বিভাজন, তাহলে সাইটোকাইনেসিস বিভাজন। তাহলে মাইটোসিসের দুটো ভাগ, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। তাহলে এইটা হচ্ছে পুরোপুরি সেল সাইকেল। তাহলে আমরা এবার প্রশ্নে ফিরে যাই। প্রশ্নে ফিরে যাওয়ার আগে তোমাদের বলে রাখি চেক পয়েন্ট কি। এস দশায় ঢোকার আগে জি1 আর এস এর মাঝখানে একটা চেক পয়েন্ট আছে। এস থেকে জি2 তে ঢোকার আগে এস জি2 এর মধ্যে একটা চেক পয়েন্ট আছে। আর জি2 থেকে এম এ ঢোকার আগে এম এ তে একটা চেক পয়েন্ট আছে। তাহলে কোন চেক পয়েন্টটা ডিএনএ রেপ্লিকেশনের আগে কাজ হবে, এই জায়গাটা। তাহলে জি1 আর এস, দেখো আগের প্রশ্নটা এবার দেখো, ডিএনএ প্রতিলিপিকরণের আগে হবে। তাহলে কোন চেক পয়েন্ট আগে, তো চেকিং হবে, তারপর তো তুমি যাবে ডিএনএ প্রতিলিপিকরণে। তাহলে কোনটা উত্তর হবে, জি1 এস। এরপরের প্রশ্নটা দেখো, কোষ মাইটোসিস, কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসের ক্ষেত্রে সবচেয়ে সংক্ষিপ্ততম দশা কোনটা? এক্ষুনি বললাম, একটু আগে বললাম যে ক্যারিওকাইনেসিসকে 4 ভাগে ভাগ করা যায়। কি, পিম্যাট, পি দিয়ে প্রোফেজ, এম দিয়ে মেটাফেজ, এ দিয়ে অ্যানাফেজ, টি দিয়ে টেলোফেজ। তার মধ্যে সব থেকে সংক্ষিপ্ত কোনটা? সংক্ষিপ্ত হচ্ছে অ্যানাফেজ, যেখানে বেমতন্তু গঠিত হয়, অ্যানাফেজীয় চলন হয়। আর তার মধ্যে আচ্ছা তোমরা কমেন্টে বলো দেখি সব থেকে বড় কোনটা, এটা কমেন্টে লিখে জানাও। এই কোশ্চেনগুলো অবশ্যই লিখবে। আর তোমাদের যে সমস্ত কোশ্চেনগুলো আমরা দেবো, আমরা কমিউনিটি পোস্টে বিভিন্ন রকম প্রশ্ন দেবো, তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। কমিউনিটি পোস্টে যে সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো করবে সেগুলো খাতায় টুকে নেবে বা কমেন্টে উত্তর দিয়ে দেবে। কিছু প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করো। আচ্ছা, তাহলে এটা উত্তর হলো অ্যানাফেজ। এর পরের প্রশ্নে যাই। সঠিক জোড়াটি নির্ধারণ করো। অপশান এ কাইনেটোকোর মুখ্য খাঁজ, অপশান বি বেমতন্তু এনওআর, অপশান সি টেলোমিয়ার ডিএনএ পলিমারেজ, অপশান ডি জি1 লাইসোজোম ডি তত্ত্বীকরণ বা ডি মানে ডাবলিং অফ লাইসোজোম। তাহলে এখানে আমাকে অনেক কিছু জানতে হবে, আগে এই কনসেপ্টগুলো ক্লিয়ার করি। যদি আমি তোমাকে বলি যে মুখ্য খাঁজ কি, মুখ্য খাঁজ হচ্ছে একটা ক্রোমোজোমের একটা মুখ্য খাঁজ থাকে, একটা গৌণ খাঁজ থাকে, দুটো খাঁজ থাকে। ওই যে গৌণ খাঁজ, সেই গৌণ খাঁজ অঞ্চলটিকে বলা হয় এনওআর রিজিয়ন, নিউক্লিওলাস অর্গানাইজার রিজিয়ন, এনওআর। আচ্ছা, তাহলে ওটা গৌণ খাঁজ হলো। বেমতন্তু কি, ওই অ্যানাফেজ যখন হয় তখন বেমতন্তু গঠিত হয়। কোথা থেকে গঠিত হয়, সেন্ট্রিওল থেকে গঠিত হয়। টেলোমিয়ার সব থেকে লাস্টের প্রান্তটাকে টেলোমিয়ার বলে ক্রোমোজোমের। টেল থেকে মনে রাখো, টেল মানে লেজ, সব থেকে লাস্টের প্রান্তে থাকে। আর ডিএনএ পলিমারেজ কি, ডিএনএ পলিমারেজ হেল্পস টু সিনথেসিস ডিএনএ বাই দ্য প্রসেস অফ রেপ্লিকেশন, ডিএনএ পলিমারেজের কাজ। আর যদি তুমি বলো জি1 মানে একটু আগে বললাম জি1 এস জি2, জি1 এক্স এর গ্রোথ হয়। আচ্ছা, লাইসোজোমের দ্বিতত্ত্বীকরণ মানে ডাবলিং অফ লাইসোজোম। জি2 ফেজে বেশিরভাগ কোষাঙ্গাণুর প্রতিলিপিকরণ হয়, তাহলে লাইসোজোমের দ্বিতত্ত্বীকরণ কখন হয়, জি2 ফেজে। তাহলে অপশন ডি উত্তর হবে না। বেমতন্তু এনআর সঙ্গে কোনো যোগাযোগ নেই। টেলোমিয়ার ডিএনএ পলিমারেজে উত্তর হবে না। কাইনেটোকোর যেটা, সেটা মুখ্য খাঁজে অবস্থান করে, তাহলে অপশন এ উত্তর। এরপরে প্রশ্নে যাই, বাম স্তম্ভ ডান স্তম্ভ, এরকম একটা প্রশ্ন পড়বে। তোমরা কিন্তু প্রত্যেকটা সেটই প্রায় দুটো করে আছে, তোমরা এই সমস্ত প্রশ্নগুলো ভালো করে লিখে নিও। আচ্ছা, এটা কোষ বিভাজনের বিভিন্ন দশা থেকে দিয়েছে, প্যাকেটিন, জাইগোটিন, লেপ্টোটিন আর ডায়াকাইনেসিস। অপশন এ বলেছে প্যাকেটিন, আর এইদিকে বলেছে বোকে দশা, কাইজমা টার্মিনাইজেশন, ক্রসিং ওভার আর সাইন্যাপস। আচ্ছা, প্যাকেটিনে কি হয় গো, ক্রসিং ওভার হয়, তাহলে A3 হবে, A3 বি আর সিতে আছে। আচ্ছা, বিতে কি আছে, জাইগোটিন, জাইগোটিনে কি হয়, সাইন্যাপসিস হয়, তাহলে B4, দেখো বি আর সি দুটোতেই হয়ে গেল। আচ্ছা, তাহলে আবার সি দেখতে হবে, কারণ এখানে মিলে গেলে এখানে টিক দিয়ে দিতাম। লেপ্টোটিনে কি হবে, লেপ্টোটিনে হচ্ছে বোকে দশা, মানে আমরা সেই ফুলের যে তোড়া দিই না কোন অনুষ্ঠান বাড়িতে, সেটা হচ্ছে বোকে বলা হয়, তাহলে ফুলের বোকে। তাহলে লেপ্টোটিন হচ্ছে ক্রোমোজোমগুলো এমনভাবে সজ্জিত হয় যেটা যেন ফুলের মতো দেখতে হয়, তাই জন্য একে বলা হয় বোকে দশা। তাহলে লেপ্টোটিন হচ্ছে বোকে দশা, C1 হয়ে গেল। তাহলে D2 হবে কাইজমা ফরমেশন, ডায়াকাইনেসিস। এই অপশন সি হলো উত্তর 35 নম্বর কোশ্চেনে।
20 নম্বর দাগ থেকে 35 নম্বর দাগ পর্যন্ত বিস্তারিত প্রশ্ন উত্তর আলোচনা শেষ হলো। আশা করব তোমরা আগের ভিডিওর মতো এই ভিডিওটাকেও অনেক ভালোবাসা দেবে। আর আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটিতে ক্লিক করে তোমরা আমাদের স্টার আয়ন সায়েন্স আইকিউ অফিসিয়াল নামে হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে যুক্ত হবে। আর আমাদের যে কোশ্চেন অ্যান্সারের ব্যাপারটা ভিডিওর মাঝখানে বলা হয়েছে কমিউনিটিতে দেওয়া হবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপেও দিতে চাইছি, কিন্তু তোমাদের রেসপন্স খুব খারাপ, খুব অল্প ফলোয়ার্স। আমাদের একটা কোশ্চেন দিতে গেলে মিনিমাম একটা সার্টেন নাম্বার অফ ফলোয়ার লাগে, তারপরই সেটা দেওয়া যায়। তো তোমরা সেটা তাড়াতাড়ি ফলো করে দাও, আমরাও তাড়াতাড়ি কোশ্চেন অ্যান্সার প্রোভাইড করে দেবো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও। কমেন্ট কিন্তু তোমরা অবশ্যই করবে। আমাদের চ্যানেলে এরকম জায়গায় কিছু ভিডিও শো হচ্ছে, তোমরা ডাইরেক্ট এখানে ক্লিক করে আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারো, অথবা আমাদের চ্যানেলে প্লেলিস্ট থেকে তোমরা আরও অন্যান্য ভিডিও আছে, বিভিন্ন ক্লাসেরই ভিডিও আছে, সেগুলো দেখতে পারো। আর ভিডিওটা শেয়ার করো প্রচুর পরিমাণে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।